ফ্রেন্ডস, অনেক দিন আগে বেশ কিছুদিন আগে 1.5 মাস হবে একজন দর্শক বন্ধুর কমেন্ট পেয়েছিলাম। যখন ওই বেচারাম অতিরিক্ত নোংরামো করছিল এবং সেই সম্বন্ধে আমি ভিডিওতে বলছিলাম, প্রত্যেক দিন এসে শ্বশুর শাশুড়িকে গুরুজন তো আমাদের মানে বাঙালি কেন, আমাদের ইন্ডিয়ান কনভেনশন অনুযায়ী এবং প্রতিটি জাতে এই জিনিসটি আছে, প্রতিটি দেশে প্রতিটি জাতে বয়সের একটা সম্মান আছে। এবার আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি, কেউ অন্যভাবে রেসপেক্টটা দেখায়, কিন্তু বয়স হলে যারা বয়োজ্যেষ্ঠ তাদের রেসপেক্ট দেওয়ার একটা ব্যাপার স্যাপার সমস্ত জাতে, সমস্ত কনভেনশনে, সমস্ত ধর্মে আছে। এইবার টিনার বাবা মার নামে যখন বিষোদ্গার করছিল, ভার্চুয়ালি নোংরামো করছিল, যাকে নোংরামো করা বলে, তো সেই নিয়ে আমি ভিডিও করছিলাম। আমার সেই সমস্ত ভিডিওর নিচে একজন দর্শক বন্ধু এসে কমেন্ট করেছিলেন, আমি তোমাদের আগেই বলেছি আমার ভিডিও দেখতে কোনো কলতলার মাসি আসে না, তারা বুঝবেই না আমার কথা, বুঝতে পারছো আমি কি বলতে চাই। তারা ওই ফ্ল্যাট নোংরা অমুক তমুক এইসব করে চলে যাবে, যে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে মানে তাকে ফাঁসির হুকুম দেওয়া উচিত, এইরকম একটা মন্তব্য করে দিয়ে চলে যাবে। আমার কথা যারা বোঝেন, আমার ভিডিও যারা দেখেন, তারা প্রত্যেকে শিক্ষিত এবং শুভমনস্ক মানুষ। তো একজন এসছিলেন আমার কমেন্ট বক্সে, তিনি ডক্টরেট বা এরকম কিছু হবেন, তিনি কমেন্ট করেছেন একটা জিনিস দেখেছেন ম্যাডাম, আমরা ফালতুতেই লেখাপড়া শিখেছি। ছোটোবেলা থেকে আমাদের বাবা মা উদ্বিগ্ন হয়ে কাটালো আমাদের লেখাপড়ার জন্যে, আর বর্তমানে আমরা উদ্বিগ্ন হয়ে কাটাচ্ছি আমাদের পরবর্তী জেনারেশন মানে ছেলেপুলেদের লেখাপড়ার জন্যে। আমরা নিজেরা লেখাপড়া করেছি বেশ কিছুটা বয়স অবধি, বোঝাই যাচ্ছে উনি যথেষ্ট শিক্ষিত, পিএইচডি হোল্ডার তো বটেই। তো উনি বলছেন এত লেখাপড়া করে বেশ ভালো একটা চাকরি নিয়েছি, ভালো চাকরি পেয়েছে, উনি পেয়েছেন এবং ওর পরিবারের লোকেরা সবাই ভালো ভালো চাকরি করে, কিন্তু করে নিলাম ম্যাডাম, মোদ্দা কথাটা হচ্ছে এইটা। অদ্ভুত হতাশা এবং ফ্রাস্ট্রেশন। এত লেখাপড়া করে এই যে সংঘর্ষপূর্ণ যে চাকরি জীবন, ভালো চাকরি করছেন, কিন্তু চাকরি লাইফের একটা সংঘর্ষ তো থাকেই, সবাই জানো যারা চাকরিরত এবং রতা, কলিগদের মধ্যে একটা রেষারেষি থাকে, তাছাড়া চাকরির একটা চাপ থাকে যে কোনো ধরনের প্রফেশনে। এত চাপ নিয়ে করে কি করে নিলাম ম্যাডাম। মূর্খ ব্লগার কতগুলো রয়েছে, দেখুন কিভাবে নোংরামো করে কত পয়সা কামাচ্ছে। তখন হয়েছে কি, বেচারাম তখন এত বেশি নোংরামো করছিল, ব্লগটা ভালো চলছিল, বেশ ভিউ হতো প্রথম দিকে, এবং কথাটা আমারও যেন মনে হয়েছিল যে সত্যিই তো কতগুলো মূর্খ অর্ধশিক্ষিত ব্লগার কিরাম নোংরামো করছে। অথচ দেখো একটা এইচএস পাস মেয়ে, আমি কালকেও তোমাদের বলেছি, সে ব্লগার হিসেবে কিন্তু যথেষ্ট ভালো, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে যথেষ্ট ভালো। সে ভুল করেছে, সেই ভুলের শাস্তি সে পেয়েছে এবং পাচ্ছে, লঘু পাপে তার গুরুদণ্ড হচ্ছে, কিন্তু সমাজকে সে মণিমুক্ত দিচ্ছে, পারিবারিক বন্ধন দেখাচ্ছে, মা বাপের বন্ধন দেখাচ্ছে, দাদা বৌদির বন্ধন দেখাচ্ছে, ছেলের বউ শাশুড়ির বন্ধন দেখাচ্ছে, এবং বাচ্চা বেড়ালটাকে কাল ওর মা যেভাবে খেতে দিল, এতটা ভাত মাখিয়ে সুন্দর করে ওই কিটটিকে খেতে দিল, একটা ছোট্ট প্রাণীকে কিভাবে পালতে হয়, পুষতে হয়, সেগুলো দেখাচ্ছে। ঠিক আছে, অত যত্ন করে ওদের বাড়ির ছেলেটাকে ওরা খেতে দেয় না। যাই হোক, ফিরে আসি টপিকে। তো এই সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কিন্তু সমাজের ওপর একটা বিরাট প্রভাব থাকে, কারণ যে ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সার সে সেই ধরনের দর্শক মণ্ডলী ক্রিয়েট করে, এবং দর্শক মণ্ডলীরা ঠিক সেই জিনিসটি ক্যাচ করে ওখান থেকে। ওই তো দেখ না, ওই ছেলেটাকে কিরম বসিয়ে দিয়েছে শুকনো ভাত দিয়ে, সে তো খাচ্ছে, তুই কেন খেতে পারবি না? বুঝতে পারছো? আবার সেন্সেশন যারা দেখছে ধরো, তারপরে ইনসাইড আউট যারা দেখছে, তাদের একটা অন্যরকম মাইন্ডসেট হবে। তা আজকে এই নিয়ে কথা বলতে আসছে না, বেচারামকে নিয়ে কথা বলতে আসছে না। ফিরে আসি ওই কমেন্টে বলছেন, ম্যাডাম শুধুই লেখাপড়া করলাম, আমাদের বাবা মারা উদ্বিগ্ন হয়ে কাটালেন সারা জীবন আমাদের পড়াশোনা নিয়ে, আমরা উদ্বিগ্ন হয়ে কাটাচ্ছি আমাদের পরবর্তী জেনারেশনের পড়াশোনা নিয়ে, এখন ভালো চাকরি করি ম্যাডাম, আমি বড় পোস্টে আছি, কিন্তু সেই চাকরির চাপ, উদ্বিগ্নতাপূর্ণ জীবন, কিন্তু এদের মতো রোজগার কি করতে পারছি? কতগুলো মূর্খ ব্লগার, বিশেষ করে উনি বেচারামের ওপর অত্যন্ত ক্ষুব্ধ, কারণ সমাজে প্রচণ্ড নোংরামি ছড়িয়েছে। তো ওই লোকটা কি দেখিয়েছে, যে বাড়ির কেচ্ছা বেচো পয়সা কামাও, কেচ্ছা বেচো পয়সা কামাও, সে দিদি হলো দিদি, মা হলো মা, বউ হলো বউ, এখন তো আবার সেকেন্ড ওয়াইফকেও বেচার তাল করছে, এবং সেই বেচতে দেরি হচ্ছে বলে মাঝখানে আবার শ্বশুর শাশুড়ি বউ নিয়ে নোংরামো করতে এসছিল।
বুঝতে পারছো, বেচতে দেরি হচ্ছে বলে, কারণ ডিভোর্স হয়ে গেলে তবেই তো দ্বিতীয় বউকে বেচতে পারবে, ছেলে তো বেচেই চলেছে রেটে। অথচ ইলিশ মাছ খাওয়া নিয়ে নোংরামো করলো। আজকে গ্রামে গঞ্জে শুনেছি 250 গ্রাম মাছ দেয়, 250 গ্রাম রুই মাছ বাচ্চাটার জন্য আনা যেত না, বড় পিসটা যেই নিতে যাচ্ছে ঝোলের পিসটা, ওটা খেতে দেবে না ওকে, বোঝাই গেল ওটা দেখাবার জন্য দিয়েছে, যেই ক্যামেরা সরিয়ে নেবে বাটি সরিয়ে নেবে। আর ভাজা ইলিশ মাছ, তাও লেজার সাইডে, ওইটা খাও ওইটা খাও। ঠাকুমা দাদুর আদর বলে, ঠাকুমা বলছে তুমি ডাল খাও, পটল ভাজা খাও, ঠিক এরকম শুট করে করে। একটা ছোট বাচ্চা, সে মাছ খেতে ভালোবাসে, তাকে মাছ খেতে দিল না। ওপরওয়ালা আছেন, তিনি দেখছেন, বুঝতে পারছো তো। তো যাই হোক, আজকে এই নোংরাগুলোকে নিয়ে আমি বলতে আসিনি, আজকে আমার টপিকটা অন্য। তো এদের যে নোংরামো সমাজে কি দেখাচ্ছে, একটি ব্লগার আছে, ছোটোখাটো ব্লগার বলতে পারবো না, 150K কিন্তু সাবস্ক্রাইবার, কিন্তু নট সো পপুলার, বুঝতে পারছো। তার নিজের একটা গোষ্ঠী আছে, কিন্তু আমাদের রেঞ্জটা সে অতটা পপুলার না। সে কিন্তু সবে শুরু করেছিল এই কেচ্ছা বেচতে। হঠাৎ করে তার হাজব্যান্ড এসে ক্যামেরার দিকে তাকিয়ে, আমার সঙ্গে আমার বউয়ের একটু অনবন হয়েছে না, কি হ্যাঁ অনবন হয়েছে, ও নিজের মতো থাক আমি নিজের মতো থাকি, 45 মিনিটের একটা ভিডিও করলো। পরের দিন সবাই মিলে এমন পালিশ করে দিল দর্শকেরা যে কেচ্ছা বেচতে এসছো, তোমরা পরকিয়া করছো, কে পরকিয়া করেছে এখানে। সঙ্গে সঙ্গে বলতে এলো, না আমিও পরকিয়া করিনি, আমার বউও পরকিয়া করিনি, জাস্ট আমাদের মধ্যে আনবান হয়েছে। এমন একটা সাইবার বুলিং শুরু হলো, লোকে বুঝতেই পারলো যে অন্যদের দেখে প্রভাবিত হয়ে ওরা ভার্চুয়ালি কেচ্ছা বেচতে এসছে, কিন্তু ওরা নিজেদের নোংরা করতে রাজি নয়। গ্রামের লোকরা, গ্রামের আর ক্লাস 9 থেকে প্রেম, শুধুমাত্র, বুঝতে পারছো, শুধুমাত্র পয়সার লোভে নিজেদের সম্পর্কটা আরেকটু হলে নষ্ট করেই ফেলেছিল। কিন্তু বেচারামের মতো অতটা নোংরা তো সবাই হয় না, যে পয়সার জন্য বউ পর্যন্ত করে দেবে। শুনেছি, এবার এটা বাইরের খবর, থাক নাই বললাম, বাইরের খবর বলবো না বলেছি না, জিপ তালা এই দিলাম চাবি ফেলে। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে বলবো অন্য কারণে। তো ওই কমেন্টটায় ফিরে আসি, আজকে বলবো অন্য টপিক। কমেন্টটায় ফিরে আসি। কমেন্টে উনি বলছেন পড়াশোনাও বেকার, ছেলে মেয়েদের পড়ানো বেকার, এত উদ্বিগ্ন ভরা যে জীবনযাত্রা আমার মা বাবার ছিল, আমরাও সেটা কাটাচ্ছি। এক তো নিজেদের চাকরি ক্ষেত্রে একটা টেনশন ফেনশন আছেই, প্লাস ছেলেপুলেরাও বেশ ভালো লেখাপড়া করছে, কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার, তাদের নিয়েও টেনশনে আছি, সব তো বেকার। 8+ ব্লগার নোংরামো করে দেখুন 2.5 লাখ 3 লাখ মাসে কামিয়ে নিয়ে যাচ্ছে। এইটা একটা কথা, ঘটনা তো, এইটা একটা ভয়ঙ্কর সত্য। কিন্তু ওয়াইটির যত নোংরামো করবে, এটা এই লোকটা কি শেখাচ্ছে ওয়াইটিকে, যত কেচ্ছা বেচবে, যত নোংরামো করবে তত পয়সা। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে, এখন এরও ভিউ যাচ্ছে তলানিতে, এবং এর পাতানো যে বিজনেস পার্টনারটি রয়েছে, যাকে এ দিদির মতো দেখে, সেই দিদির মতো মানুষটিরও তলায় যাচ্ছে, যার জন্য এরা নতুন একটা নাটক শুরু করেছে, তোমরা সেটা দেখেইছো। এবার কেউ কেউ এতে সাথ দেবার জন্য ফোড়ং দিচ্ছে, না সত্যি ঘটনা জানি না, এদিক ওদিক থেকে তথ্য আসছে যে ওই মেয়েটিকে নিয়ে একটি প্রবলেম হয়েছে, পেঁচানি নাকি বদলে গেছে, বুঝতে পারছো, পেঁচানি কোনো কারণে বদলে গেছে, এদের দেয়া মেয়েটি হয়তো নেই, জানি না। এটা কিন্তু একটা ভিডিও থেকে আমি পেয়েছি, এবং আমি বুঝেছি, নাও হতে পারে, ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে, এটা মনে হচ্ছে, কারণ ও যে একটা ভিডিওতে ইনিয়ে বিনিয়ে যা বললো, তার থেকে এটা বুঝলাম, নাও হতে পারে, আগেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে এরকম কিছু ঘটনা হতে পারে, বা বেচারাম হয়তো ডিভোর্স ফাইল করেছে আগের দিন, যেরকম বলেছিলাম। যাক, ওদের টপিক বাদ দাও, আজকের টপিকটা অন্য। এই ধরনের তোমরা ব্লগার দেখে আসছো, এই ধরনের তোমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার দেখছো, কিন্তু টিনা তোমার হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, সেটা তার পার্সোনাল লাইফ, কিন্তু তার ব্লগে কোনো কিছু নোংরামো দেখতে পাবে না কোনো দিন। কোনো বয়ফ্রেন্ডকে দেখতে পাবে না, সেবক দাদাকে ও এখন 2-4 বার দেখিয়েছে, কিন্তু এমনিতেও সেবক দাদাকে ও দেখায় না, শুধুমাত্র পারিবারিক ব্লগ দেখায়, বুঝতে পারছো। 2-4 বার দেখিয়েছে মানে ওই আওয়াজটা শুনিয়েছে হয়তো, কিন্তু এমনি ও কিছু দেখায় না, অন্য পরিবার ছাড়া কাউকে দেখায় না কিচ্ছু, ঠিক আছে। আচ্ছা, টিনাকে নিয়েও আজকের টপিক নয়, আজকের টপিকটা হচ্ছে এই ধরনের ব্লগার, এই নোংরা ব্লগারদের তো তোমরা দেখেই আসছো, কিন্তু কিছু ভালো মানুষও আছে। অতীন্দ্র অফিসিয়াল বলে একটা চ্যানেল আছে, কদিন ধরে আমি সেটা ফলো করছি, অনেক দিন থেকে ফলো করছি, প্রায় 1 মাস থেকে। যেন একটি মানুষের ঘটনা বলবো, বাবা মারা গেছেন, বুঝতে পারছো,
মা ছেড়ে দিয়ে চলে গেছে, সেকেন্ড ম্যারেজ করেছেন বা কী করেছেন, মোট কথা পরিবার ফেলে দিয়ে উনি চলে গেছেন। বাচ্চাটিকে শ্বশুরের কাছে অ্যাবান্ডান করে গেছেন। সেই বাচ্চা কোনো রকমে মানুষ হয়েছে, তারপর যখন বড় হয় তখন সেই বৃদ্ধ ঠাকুরদাকে সে প্রতিপালন করেছে ট্রেনে হকারি করে। বেশ ভালো দাঁড়িয়ে গেছে এখন ছেলেটি, নিজের মেহনতের পয়সায় সে কলেজে ভর্তি হয়েছে। অতীন্দ্র অফিসিয়াল চ্যানেলটাকে হাজার ধন্যবাদ, উনি এই সুন্দর জিনিসটিকে তুলে ধরলেন। কি সুন্দরভাবে এই অতীন্দ্র অফিসিয়াল সুন্দর সুন্দর জিনিস আমাদের তুলে তুলে দেখাচ্ছে। আমি স্পেশালি এই রাহুলের কেসটাই দেখি, নাম মেনশন করছি। ওই ছেলেটির নাম রাহুল। ও ট্রেনে যখন হকারি করছে সেই সময় থেকে ব্লগটা শুরু করেছে। মানে এই ভদ্রলোক, এই অতীন্দ্র অফিসিয়ালের যে লোকটি, যার আওয়াজ পাচ্ছি পেছন থেকে, তিনি দেখালেন ছেলেটি হকারি করছে। ওই যে বাদামের চাক হয় না, গুড়ের বা চিনির, আমারও খুব ভাল লাগে খেতে, বাদামের সেই যে চাকতিগুলো স্কোয়ার স্কোয়ার একসঙ্গে দুটো করে থাকে প্যাকেটে, ওই বিক্রি করে ট্রেনে। বিক্রি করে লোকাল ট্রেনের একটা জায়গায় 4 মাস আগে এই ভদ্রলোকটির সঙ্গে দেখা হয়েছিল, এই অতীন্দ্রবাবুর সঙ্গে। আমি ধরে নিচ্ছি ওনার নাম অতীন্দ্র, ঠিক আছে? উনি কে আমি জানি না, আমার টপিকটা ভালো লেগেছে। তো ওনার সঙ্গে 4 মাস আগে দেখা হয়েছিল এবং উনি ছেলেটিকে উৎসাহ দিয়েছিলেন যে তুমি দেখবে একদিন ঠিক কলেজে ভর্তি হতে পারবে। তো সেই কথাটা ছেলেটি বলল যে দাদা 4 মাস আগে আপনি বলেছিলেন এবং আপনাকে আমি বলেছিলাম এই হকারি করে আমি একদিন কলেজে ভর্তি হব। তো ছেলেটি কলেজে ভর্তি হয়েছে, পলিটিক্যাল সায়েন্স ক্লাস আছে আজকে বলল, ঠিক আছে? আমি যতটুকু দেখলাম, ছেলেটি সকালে উঠে হকারি করে ট্রেনে, মানে 3 লট বাদামের চাকতি তুলেছিল। বাদামের চাক বলি আমি ছোটোবেলা থেকে, ওগুলোকে তোমরা কি বলো, মানে অরিজিনাল নামটা জানি না। আমি খেতে খুব ভালোবাসি, বাদামের চাকই বলতাম দোকানে, ওয়েস্ট বেঙ্গলেও তাই বলতাম। আর এখানে নাট দিজিয়ে বললে দিয়ে দেয়, আসলে ওটাকে কে কী বলে আমি জানি না। তো বাদামের যে চাকগুলো 3 লট তুলেছিল, এরকম একটা বক্স টাইপের 3টে তুলেছিল, 2টো বিক্রি হয়ে গেছে, একটা রয়েছে। কিন্তু কলেজের টাইম হয়ে গেছে বলে নেমে গেল লোকাল ট্রেনে। তা লোকাল ট্রেনে ইন্টারভিউটা হচ্ছে। দাদা আপনাকে বলেছিলাম না 4 মাস আগে, দেখতে দেখতে 4 মাস হয়ে গেল, 4 মাস আগে বলেছিলাম না আমি হকারি করে কলেজে ভর্তি হব। তো দেখুন আমি আজকে কলেজে ভর্তি হয়েছি, ছেলেটি বলল। তো যে অতীন্দ্র অফিসিয়ালের অতীন্দ্রবাবু, তিনি খুব খুশি হলেন এবং বললেন বাহ খুব ভালো কাজ করছো, কলেজে যাচ্ছ আজ প্রথম? বললো না না, এর আগে 3-4 দিন গেছি। তো কি করো না, ডেলি রুটিনটা, রোজ নামচা জানতে চাইলেন। এদের দেখাটা উচিত। আমি যেটা বলতে চাইছি এই ভিডিওর মধ্যে দিয়ে, আজকে এই বেচারামের নোংরামো না দেখে এই সমস্ত মানুষকে যদি আমরা একটু উৎসাহ দিই, সমাজের কত উপকার হয় না। শোনো ঘটনাটা, ছেলেটি সকালে ওঠে ওই বাদামের চাকতি নিয়ে বেরোয়। তা আজকে অতীন্দ্রবাবু যখন ইন্টারভিউ নিচ্ছেন বললেন আমার 2টো প্যাকেট বিক্রি হয়ে গেছে, এই তো এখনও একটা রয়ে গেছে তখনও, কিন্তু হয়তো সারাদিনে বেঁচে নিত, হয়তো ও সারাদিনে বেঁচে নিত, কিন্তু এখন তো কলেজের টাইম হয়ে গেছে, এখন আর বেচবে না। বলছে যে বাড়ি যাব। ওই রাহুল, ছেলেটির নাম রাহুল, ওর মা অ্যাকচুয়ালি চলে গেছে, ওদের ছেড়ে দিয়ে চলে গেছে, কারণ বাবা মারা গেছেন, মা নতুন জীবনের হাতছানিতে চলে গেছে। এবার ছোট্ট শিশুটিকে ঠাকুরদা পেলেছেন, এবার সেই শিশুটি এখন বড় হয়েছে, বৃদ্ধ হয়েছেন উনি। শিশুটি কিছু করতে পারেনি, সেরম বড় লেখাপড়া কিছু করতে পারেনি, সে ট্রেনে হকারি করতো। হকারি করে দেখো, অত ক্লান্তির পর একটুখানি ছয় হস্য লয় হস্যও নিয়ে বসতে পারতো। এর তো সব কিছু আছে, বাড়ি গাড়ি সব কিছু আছে। এ কিন্তু ফ্রাস্ট্রেশন কাটাতে বা এমনি, ফ্রাস্ট্রেশন তো এখন, যখন টিনা ছিল তখন কিসের ফ্রাস্ট্রেশন, তখন তো কাড়ি পয়সা আসছে। আজকে টিনা 100 টাকার কুর্তি কিনলে মরাল পুলিশরা রেড়ে করে তেড়ে আসে, উশৃঙ্খলতা, উড়ানচণ্ডী, বড্ড বেশি রোজগার করছে, তোমরা বলো, যদি ভালো চাও মেয়েটার নিশ্চয়ই বলো। সবাই মরাল পুলিশেরা রেড়ে করে তেড়ে আসে, বড্ড বেশি পয়সা ওড়াচ্ছে। কিন্তু টিনা যখন রোজগার করতে শুরু করেছিল তখন জলনদীপের একটা নতুন শখ পেলেছিল সে, এটা নতুন শখ হয়েছিল। শখটার খবর তোমরা জানো। এই শখও কিন্তু খানিকটা দায়ী, এই যে পরকীয়া, নিজক্রিয়া এবং মারপিট এবং আলটিমেট ডিভোর্স, এর পেছনে এই শখটিও কিন্তু দায়ী। বুঝতে পারছো? একজনের এক রকম শখ থাকে। কেউ পয়সা পেলে বিরিয়ানি খায় আর পরিবারকে খাওয়ায়, 1-2টো কুর্তি কেনে, আর কেউ পয়সা পেলে হয়তো ঝিকিমিকি টুম্পার লাইট লাগাচ্ছে, সেও কিন্তু অপচয় করছে, কিন্তু তার শখের ধরনটা উল্টো। আমি যেমন পয়সা পেলে জামা কাপড় কিনি,
তাও নিজের অতটা নয়, ছেলের কিনি, ছেলের বাবার কিনি, বাসনপত্র কিনি, এক একজনের এক একটা শখ, বুঝতে পারছো? তো আমার মা খাবার জিনিস কিন্তু মাখন কিনছে, তারপরে জ্যাম কিনছে, এরকম নানা রকম যত রকম পৃথিবীতে পাওয়া যায় আমার মার হাতে পয়সা থাকলেই আমাদের জন্যই চটুর পুটুর খাবার। কিন্তু আমার ছেলের জামা কাপড় কিনতে খুব ভালো লাগে, মানে যখনই সময় পাই মলে গিয়ে আমি আমার ছেলের জামা কাপড় কিনি। আমার তো মেয়ে নেই, মেয়ে থাকলে মেয়েরও কিনতাম। তো যাই হোক, এইবার ফিরে আসি টপিকে। এইবার দেখো, এই ছেলেটি এখন 2টি পয়সা পেয়েছে নিশ্চয়ই, ভগবান করুন ও আরও পাক, নজর নাও লাগে, এটা ছোট। এবার এই ছেলেটি হকারি করছে সকালে ওঠে, যেটা বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে, কথাটা কমপ্লিট করি। সকালে ওঠে 9টা 9:30 অবধি হকারি করে, যতটুকু বিক্রি হলো 2টো পয়সা পেলো। তারপর যেদিন ক্লাস থাকে, পলিটিক্যাল সায়েন্সের কথা বললো, আর সাবজেক্টগুলো জানি না, পলিটিক্যাল সায়েন্স নিয়ে বোধহয় ভর্তি হয়েছে কলেজে। পলিটিক্যাল সায়েন্সের ক্লাস থাকে যেদিন, সেদিন ফিরে আসে, বললো বাড়ি যাব, ফ্রেশ হয়ে কলেজ চলে যাব, ক্লাস অ্যাটেন্ড করব। তো ওই সকালে হকারি করলো ট্রেনে 1.5-2 ঘন্টা বা 3 ঘন্টা, যতক্ষণ হয় পসিবল হয়। 2 লট বাদাম বেচে ফিরে এসে ফ্রেশ হয়ে কলেজ যাবে। তারপর কি বললো, আবার সন্ধেবেলায় আসছি কলেজ থেকে ফিরে, বাড়ি যাব, গিয়ে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার আসবো, সন্ধেবেলায় 1 লট বেচবো। কি স্যালুট করতে ইচ্ছে করে না এই মানুষগুলোকে? আজকে হকারি করে করে বৃদ্ধ ঠাকুরদাকে সেবা করছে। ঠাকুরদা এখন বয়স হয়ে গেছে, বয়সের মানে বার্ধক্য ইটসেলফ ইজ আ ডিজিজ। এই বয়সেই একটা আমাদের শরীরের কলকবজাগুলো আস্তে আস্তে ডাউন হতে থাকে। বয়স হয়ে গেছে, ওনার এখন জ্বর আসে প্রায়, উনি খেতে পাচ্ছেন না, সকালের খাওয়াটা পুরো ছেড়ে দিয়েছেন, জবরদস্তি বাচ্চাদের মতো খাওয়াতে হয়। আরও অনেক ঘটনা, পুরো ভিডিওটা আমি দেখলাম, খুব ভালো লাগলো। পুরো মায়ের মতো মানে ঠাকুরদার সেবা করছে। তাহলে ঠাকুরদার ওষুধপত্র আছে, পথ্য আছে, ভাত মুড়িতে ওনারা চলে না, কারণ বৃদ্ধ শিশু বলে না, বুড়ো বয়সে মানুষেরা শিশুর মতো হয়ে যায়। ঠাকুরদার আবদার মেটাচ্ছে, ঠাকুরদার চিকিৎসা করাচ্ছে, সকালে হকারি করছে, তারপর কলেজ যাচ্ছে, ফিরে এসে আবার হকারি করছে। তারপর বললো সমান, এখন আর একটুখানি ঢেলে দিচ্ছি দাদা, মানে যতীন্দ্রবাবুকে বললেন, এখন আর একটুখানি ঢেলে দিচ্ছি দাদা, পড়াশোনাটা আছে তো 1-1 ঘন্টা পড়তেও বসি। কি ভালো লাগলো তোমাদের, কি বলবো, মনটা ভরে গেল, আমার মনটা ভরে গেল। পুরো ব্লগটার কথা এখানে বলছি না। তারপরে ওনারা ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে ফিরলেন। ওই হাঁটতে হাঁটতেই ছেলেটি বলল যে 4 মাস হয়ে গেল দাদা দেখতে দেখতে, 4 মাস আগে আমাদের বাড়ি এসেছিলে, মানে ওই ব্লগার যিনি অতীন্দ্র অফিসিয়াল, 4 মাস আগে ওদের বাড়ি গেছিল। তো সেখানেই দাদুর সঙ্গে দেখা করালো। তারপরে ঘটনাটা বলছি না। এখানে আমরা একটি ব্লগারকে দেখছি, সে সারাদিনে শুধু কেচ্ছা বেচে, তার আর কোনো কাজ নেই। ভিডিও পাবলিশ করতে গিয়ে সে হাঁপিয়ে যায়। কোনো একটি কাজ করলে সে ক্যামেরা খুলে অভিযোগ করে যে আজকে এই কাজগুলো করলাম, তোমাদের ওই জন্য ভিডিও দিতে দেরি হলো। ভিডিও পাবলিশ করে সে হাঁপিয়ে যায়। এই ছেলেটিকে দেখো দেখিনি, বেশি দূর পড়াশোনা নয় এটা বোঝাই যায়, কিন্তু ইন্টার পাস করেছে, মানে ইন্টারমিডিয়েট পাস করেছে, এইচএস পাস নিশ্চয়ই করেছে, নাহলে কলেজে যাবে কী করে? পলিটিক্যাল সায়েন্সের ক্লাস আছে। মাইন্ডসেটটা দেখো, মনটা দেখো, পজিটিভিটিটা দেখো, ঠিক আছে? খুব ভালো লাগলো ব্যাপারটা। আচ্ছা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই, যারা তিলোত্তমা নিয়ে ভিডিও করছো তারা কিন্তু খুব সাবধান। একটি জিনিস দেখলাম, আমি একটি ভিডিও দেখলাম, ভিডিওতে অভিজিৎ মজুমদার বলে একজন এমিনেন্ট জার্নালিস্ট, প্রথিতযশা জার্নালিস্টের ব্যাপার বলা হলো। ওনার নাম্বারটা হঠাৎ করে আউটগোয়িং বন্ধ হয়ে গেছে। তো উনি ফোন করলেন এয়ারটেলের নাম্বার ওনার। তো এয়ারটেল থেকে বললো আপনি একটু হোল্ড করুন, আমরা জেনে বলছি। যেরকম আমরা সবাই কাস্টমার কেয়ারে ফোন করলে প্রত্যেকেরই একবার না একবার এক্সপিরিয়েন্স আছে, কাস্টমার কেয়ারে ফোন করলে আমাদের ওই কল সেন্টার থেকে একটা ধাঁচে কথা বলা হয়, তো আপকি দিন মঙ্গলময় হোক, বলিয়ে আপকা मैं क्या সেবা কর सकता हूँ, এইরকমভাবে শুরু করে ওরা কথাবার্তা, ঠিক সেম ধাঁচে শুরু হলো। তারপর বললো তো थोड़ी सी वेट कीजिए, मैं जान के आपको बता रहा हूँ। প্রথমে ইংলিশ হিন্দি মিশিয়ে কনভারসেশন শুরু হলো। তারপর বলল কলকাতা পুলিশ থেকে ওনার নাম্বারটি ব্লক করে দেওয়া হয়েছে। অভিজিৎ মজুমদার বললেন যে কেন? তো বললেন যে ফ্রড কেসের জন্যে, ঠিক আছে? তো উনি বললেন যে ঠিক আছে, কলকাতা পুলিশ থেকে যদি অফ করে দেয়া হয় তো দেশের বাইরে, মানে স্টেটের বাইরে, আমি দিল্লিতে তো কল লাগাতে পারি। তো এয়ারটেল থেকে বলল আপনার मोबाइल में आपका नंबर से सेवा परिसेवा बंद है, आप कहीं पे भी कॉल नहीं कर सकते।
বুঝতে পারছো? তো উনি খানিকটা বেহেসবাজি করলেন যে কেন আমার সঙ্গে কি হয়েছে হেন তেন, কিন্তু কল সেন্টারের মানুষ, তার কাছে যেটুকু ইনফরমেশন থাকবে তার বাইরে তো সে যাবে না। সে বলল না, আমার কাছে এইটুকুই জানকারি আছে যে কলকাতা পুলিশের অর্ডারে আপনি আপনার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এইবার এই কথাগুলো আপনাদের কেন বলছি? আপনাদের মনে হচ্ছে ইরেলেভেন্ট, না তা নয়। যারা তিলোত্তমাকে নিয়ে ভিডিও করছো তারা খুব সাবধান। একজনের চ্যানেল একবারে প্রচণ্ড গ্রো করছে, 70,000 80,000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। কাল অবধি 10-12 হাজার কি আরও কম, হয়তো 8-9 হাজার ছিল, আমার মতোই 9 হাজার ছিল। তারপরে সেখান থেকে কিন্তু এক চান্সে লাফিয়ে উঠে গেছে, প্রচুর ভিউ হচ্ছে। এবার ভিউ তখনই হবে যখন তুমি কল রেকর্ড ছাড়বে এবং এক্স্যাক্ট নাম নেবে। অভয়া, যাকে আমরা বলছি নির্ভয়ার সঙ্গে তুলনা করে, সেই অভয়া, ভাল লেগেছে মেয়েটা ভয়ডরহীন, জিতে গেছে সে। তাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তারা হেরেছে, সে জিতে গেছে। যাই হোক, ফিরে আসো টপিকে। অভয়াকে নিয়ে উনি কাজ কারবার করছিলেন, এদিকে ওদিকে কল রেকর্ড ওই রকমভাবে জোগাড় করছিলেন, করে কাজকর্মগুলো করছিলেন, লোককে ইনফরমেশন দিচ্ছিলেন, তার থেকে এইরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি অন্য কোনো টপিকে যাচ্ছি না, আমি শুধু আমার সাথী ফেলো কন্টেন্ট ক্রিয়েটারদের একটা ওয়ার্নিং দিতে চাই যে তোমরা খুব সাবধান এই টপিকে ভিডিও করে, এই টপিকে ভিডিও না করাই ভালো। কিন্তু এই সময় কি হয় জানো তো, ওই যে বলি টেম্পোরারি জিতে যাওয়া, টেম্পোরারি লোভ, সুদূর প্রসারী ব্যাপারগুলো অনেকেই ভাবে না। হ্যাঁ, কেউ কেউ হয়তো পেরিয়ে গেল, কিছুই হলো না, কিন্তু যদি ধরা পড়ো বাবা, ব্যাপারটা হচ্ছে অনেকে এক্স্যাক্ট নাম নিচ্ছে মেয়েটির, পীড়িতার নাম নিচ্ছে, তার বাবা মার নাম নিচ্ছে, ওখানে ওই ঘটনায় জড়িয়ে আছে এমন মানুষদের ডিরেক্ট নাম নিচ্ছে, কল রেকর্ড শোনাচ্ছে, ভয়ঙ্করভাবে ভিউ হচ্ছে, ভয়ঙ্করভাবে সাবস্ক্রাইবার বাড়ছে। কিন্তু যদি কোনো দিন র্যাডারে এসে যায় তাহলে কিন্তু মুশকিলের ব্যাপার। আমি শুধু একটা ওয়ার্নিং দিতে চাই, একটা ঘটনার খবর পেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভয় দেখাতেও চাই না, কিছুই চাই না, আমি শুধু ফ্যাক্টটা বলছি, বুঝতে পারছো? আমি শুধু ফ্যাক্টটা বয়ান করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আজকের ভিডিওটা ঠিক অন্যরকম, একটু অন্যরকম। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি, সুতরাং কেচ্ছা বলাই যে আমার কাজ, সেটা ধরে না নিয়ে একটু অন্য ধরনের ভিডিও করলাম। যদি ভালো লাগে তোমরা দেখো, ঠিক আছে? আর তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও।